কাল থেকে আশুলিয়া এলাকার সব গার্মেন্টস কারখানা খোলার সিদ্ধান্ত মালিকদের, নিরাপত্তার আশ্বাস সরকারের। গার্মেন্টস শিল্পের অস্থিরতায় প্রভাবশালী দেশ জড়িত অভিযোগ আশরাফের, সরকারকে অভিভাবকের ভূমিকা রাখতে হবে ফখরুল। বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা। বাংলাদেশে আটকে থাকা 5 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবির মধ্য দিয়ে পালিত হল বিশ্ব শরণার্থী দিবস। আসসালামু আলাইকুম, ইয়াসনা চৌধুরী হৈমি স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএসটিএমটিবার শিরোনাম শুনছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি নিয়ে রয়েছে ধারাবাহিক প্রতিবেদন। এবার পুরো খবর। আগামীকাল থেকে আশুলিয়া এলাকার সব গার্মেন্টস কারখানা খুলছে। সচিবালয়ে গার্মেন্টস কারখানার মালিক শ্রমিকের সাথে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আগামীকাল থেকে সকল বন্ধ কারখানা খুলে দেওয়ার আহ্বান জানালে মালিকরা নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হয়ে তা খুলতে রাজি হন। তবে শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের বেতন বাড়ানোর কোনো সুনির্দিষ্ট দাবি না আসায় সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরে শ্রমভবনে পোশাক শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠকের পর বিকেলে সচিবালয় মালিকদের সাথে বৈঠক শেষে তিনি এসব জানান। খাদ্য বহির্ভূত জিনিসপত্রের দাম বেড়েছে স্বীকার করে শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পোশাক শ্রমিকদের রেশনিংয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রী আরও জানান, আশুলিয়া এলাকায় বাড়ি ভাড়া আইন যথাযথভাবে প্রয়োগ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো রকম গুজব বা ষড়যন্ত্রে অংশ না নিতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান। আর শ্রমিকদের দাবি অনুযায়ী সকল মিথ্যা মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রমমন্ত্রী। বিজিএমইএ এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতে তারা আগামীকাল থেকে গার্মেন্টস কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আমি উদ্যোক্তাদের অনুরোধ করব, আপনারা আগামীকাল ফ্যাক্টরি খুলুন। পাশাপাশি আমি শ্রমিক ভাই বোনদের অনুরোধ করছি, আপনারাও কাজে যোগদান করুন। সকলের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের। আমি মালিক ভাইদের অনুরোধ করছি, শ্রমিক ভাই বোনদের প্রতি সহানুভূতিশীল হন। তাদের এই কয়েকদিনের আর্থিক ক্ষতির বিষয়টি আলোচনার ভিত্তিতে সমাধান করবেন বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই সেক্টরে ধ্বংস করতে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। বেতন বৃদ্ধি কোনো দাবি নাই এখন। আমরা সরকারের প্রতিশ্রুত যে বিষয়গুলো আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আস্থা রেখে আগামীকাল থেকে সমস্ত ফ্যাক্টরি খোলা রাখার জন্য ফ্যাক্টরির উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে পরিষ্কারভাবে বলেছেন মন্ত্রী যে এখনো কোনো আনুষ্ঠানিক দাবি এখানে আসে। এদিকে গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে একটি প্রভাবশালী দেশ জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিরোধী দলকে হয় আদালতের শরণাপন্ন হতে হবে, না হয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে আসতে হবে। বিস্তারিত মুকসিমুল হাসানের রিপোর্টে। 23 জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কাউন্সিলের প্রস্তুতি নিতে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে অংশ নেওয়া দলের নেতারা দীর্ঘদিন ধরে কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক জানান, তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত কমিটি গঠনের পর অনুষ্ঠিত হবে জাতীয় কাউন্সিল। কথা বলেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি আদায় করা সম্ভব হবে না। আপনি যদি রায় না মানেন, তাকে আবার আপনার রিভিউ করার জন্য আপিল করেন, আবার সর্বোচ্চ আদালতে যান। আপনি যদি রায় না মানেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে 2/3 আসন নিয়ে সংসদে এসে আপনারা এই সংবিধান পরিবর্তন করতে পারবেন। আর কোনো উপায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ। আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে আমি জানি, আমাদের কাছে তথ্য, এখানে কিন্তু সাধারণ শ্রমিকরা
এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। এখানে একটা প্রভাবশালী দেশ, তারা এই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য অত্যন্ত কর্মঠ। সেখানে তারা দালাল সৃষ্টি করেছে। তারা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। এই দালালদের মাধ্যমে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উস্কানি দেওয়া হচ্ছে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর উস্কানি আছে অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দেবে না তার সরকার। আর এই মিয়ানমারি ফজিটি নিয়ে কত কান্না। আমরা কি আপনার বাংলাদেশের বর্ডার খুলে দেব, ধর্ষণকারীরা বাংলাদেশে আসুক, এর আশ্রয় নেই? মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পোশাক শিল্পের অস্থিরতা নিরসনে সরকারকে রেফারির ভূমিকা নয়, পালন করতে হবে অভিভাবকের ভূমিকা। পাশাপাশি অস্থিরতার পেছনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য দাবি যেমন নিশ্চিত হোক, তেমনি চায় মালিকদের উৎপাদনের সুষ্ঠু পরিবেশও। এজন্য সরকারকে উদ্যোগী হতে হবে মন্তব্য করে সাম্প্রতিক অস্থিরতা নিরসনে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। যেখানে তো একজনকে নেগোশিয়েট করতে হবে, যেহেতু আপনার ট্রেড ইউনিয়নস নাই এখানে, সুতরাং সরকারকেই এই ভূমিকাটা পালন করতে হয়। নেগোশিয়েট করে উভয় পক্ষের সমস্যাগুলো সমাধান করবার জন্য তাকেই উদ্যোগটা গ্রহণ করতে হয়। কিন্তু তারা সেটা করছে না, তারা শুধু বাঁশি বাজাচ্ছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেছেন যে আমরা রেফারির ভূমিকা পালন করছি। একটি সরকার কেন রেফারির ভূমিকা পালন করবে? তাকে তো অবশ্যই পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নিতে হবে এবং যে কোনো এই ধরনের যে নৈরাজ্য যখন সৃষ্টি হয়, এই ধরনের সমস্যা যখন তৈরি হয়, সেখানে উদ্যোগ গ্রহণ করে তাদেরকে এই বিষয়গুলো সমাধান করতে হবে। যে রেফারির ভূমিকা পালন করতে হবে না, আপনাকে পালন করতে হবে একেবারে অভিভাবকের দায়িত্ব। নির্দলীয় সরকার পুনর্বহালে বিএনপিকে নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে আসতে হবে, সৈয়দ আশরাফের এমন মন্তব্যেরও জবাব দেন তিনি। যে নির্বাচনে কোনো নিরপেক্ষ সরকার থাকবে না বা আপনার নির্দলীয় সরকার থাকবে না, সে নির্বাচনে তো আমরা যাচ্ছি না, এই দেশের জনগণ মেনে নেবে না। সুতরাং সেই নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আওয়ামী লীগকেই এই সংবিধান যে পরিবর্তন তারা করেছেন তার সংশোধনী এনে তাদেরকেই সংসদে এটা পাস করতে হবে। দেশের মানুষ সরকারকে বাধ্য করবে এই সংসদে এই পরিবর্তন এনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আগামী নির্বাচনের জন্য। সংসদ ও বিচার বিভাগের মুখোমুখি অবস্থানের জন্য দলীয়করণই দায়ী বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। এর প্রমাণ এভারেস্ট বিজয়ীরা বিশ্বের সর্বোচ্চ পর্বতারোহণ করেই ক্ষান্ত হননি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনাও করছেন তারা। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে এভারেস্ট বিজয়ীদের সংবর্ধনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুসা, মুহিত, নিশাত ও ওয়াসফিয়া যে মহান কাজ করেছেন, তাদের সেই পথে প্রজন্ম থেকে প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 4 এভারেস্ট বিজয়ীর হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন। তাদের পথ চলায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান 4 পর্বতারোহী। শুধু তারা মানে একেবারে পর্বত আরোহণ করে যে বসে আছে তা না, ওদের প্রত্যেকের বক্তব্যে দেশ এবং দেশের কল্যাণ এবং দেশের মানুষের কথা তারা যে চিন্তা করে এবং তারা যেখানে উল্লেখ করেছে, এটাই আমাদের বড় অর্জন। কারণ আমরা তো বিরুদ্ধ হয়ে গেছি, কিন্তু এরাই ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু সেই ভবিষ্যৎ প্রজন্ম আত্মবিশ্বাস নিয়ে স্বাধীন বাংলার পতাকা উচ্চ শিখরে প্রতিষ্ঠা করবে, এটাই তো আমরা চাই তাদের কাছ থেকে। আমাদের প্রজন্মের কাছে এটাই আমাদের কামনা। সৌদি আরব সফররত বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব ডক্টর ইকলিমউদ্দিন এহসানুগলুর সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল জেদ্দায় সংস্থার সদর দপ্তরে সাক্ষাৎ করেন বেগম জিয়া। মুসলিম উম্মার বিরাজমান সংকট এবং বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় এহসানুগলু বলেন,
2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম জিয়ার নেতৃত্বে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে যাওয়া সফরসঙ্গীরা বেগম খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন। বর্তমানে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে সফরসঙ্গীদের নিয়ে রিয়াদ কনফারেন্স সেন্টারে অবস্থান করছেন বেগম জিয়া। আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ জান জানিয়েছেন, কিছুক্ষণ আগে বাদশাহ ফয়সাল স্পেশালাইজড হসপিটালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ আছেন। আগামী অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে এ খাতে ভর্তুকির সুফল গরিব লোকের কাছে পৌঁছে না। অন্যদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও সমালোচনা করেছে বিশ্বব্যাংক। এছাড়া বাজেটে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কঠিন হলেও তা অর্জন সম্ভব বলে মনে করে এই সংস্থা। বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্বব্যাংক তাদের এসব পর্যবেক্ষণ তুলে ধরে। মারুফ রনির রিপোর্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাড়বে দেশের বাজারেও। কাউকে না কাউকে এর মূল্য বহন করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার কাঁধে পড়বে এই অতিরিক্ত মূল্যের বোঝা? সহজভাবে এমন পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে দাম সহনীয় রাখার চেষ্টা করে সরকার। তাই বিদায়ী বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানিতে সরকারের ভর্তুকির চাপও বেড়েছে। কিন্তু বিশ্বব্যাংক মনে করছে, মূল্যের চাপ সরকার নিলেও তা সাধারণ মানুষের কাঁধেই বর্তায়। তাই আগামী অর্থ বছরে দাম বাড়ানোর পরামর্শ তাদের। জ্বালানির মূল্য সমন্বয় করে মূল্যস্ফীতির উপরে একটা প্রভাব পড়তে পারে। আবার সেই মূল্য সমন্বয় যদি না করি এবং সেটার কারণে যে অর্থায়নের প্রয়োজন হবে, সেই অর্থায়ন যে পদ্ধতিতে আমরা করব, সেটার প্রভাব মূল্যস্ফীতির উপরে কি পড়বে সেটাও বিচার করি। যে একটা পণ্যের দাম যদি বাড়ে, আলটিমেটলি ওই দামটা পণ্য যারা ব্যবহার করেন তাদের উপরে পাস করতে হবে, নাহলে কোনো পলিসি টেকসই হবে না। বাজেটে বিনিয়োগ বাড়াতে কালো টাকা সাদা করার সুযোগেরও বিপক্ষে অবস্থান বিশ্বব্যাংকের। তবে অর্থনৈতিক মন্দার কারণে বিনিয়োগ কমে আসলেও বাজেটের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব যদি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি উন্নয়ন ঘটানো যায় যোগাযোগ ব্যবস্থার। জ্বালানি বলতে আমি গ্যাস এবং বিদ্যুতের কথা বলছি, এবং সড়ক। এই দুটো যদি ঠিক করা যায়, ব্যবস্থাপনা করা যায়, তাহলে 7% গ্রোথ বাংলাদেশে অ্যাচিভ করা সম্ভব হবে বিশ্ব পরিস্থিতির থাকা সত্ত্বেও। এই পর্যন্ত যেই কয়বার সব সরকারই এই মানি হোয়াইটেনিং ফ্যাসিলিটিটা দিয়েছেন, যেই কয়বার দেওয়া হয়েছে তার থেকে অপ্রদর্শিত আয় প্রদর্শনের পরিমাণ কিন্তু খুবই কম। কাজে ওই অভিজ্ঞতার ভিত্তিতে যদি আমরা বিচার করি, তাহলে এই নতুন যে ফ্যাসিলিটিটা, এটার ফলে বিনিয়োগে খুব বেশি অর্থ আসবে বলে মনে হয় না অভিজ্ঞতার ভিত্তিতে। আগামী বছর বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও বর্তমানে দেশের রপ্তানি খাতে যে মন্দা চলছে তার নিরসনে বিগত বছরগুলোর মতোই তুলনামূলক কম উৎপাদন খরচের সুবিধা কাজে লাগাতে হবে বলে মনে করে বিশ্বব্যাংক। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে থাকা প্রায় 5 লাখ রোহিঙ্গাকে অবিলম্বে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবির মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হল বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গা প্রতিরোধ কমিটি এ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। অন্যদিকে গত 20 বছর ধরে ঠাঁই দেয়ায় বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে শরণার্থী রোহিঙ্গারা বলছে তারা মিয়ানমারে ফেরত যেতে চায়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ওজাইদ ইবনে ওমর, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের মানুষের এখন বড় একটি মাথা ব্যথার কারণ ক্রমবর্ধমান এসব বস্তি। কারণ পাহাড়ের ঢালে এসব বস্তিতে মানুষের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে, যারা কেউই এদেশের নাগরিক নয়। 1991 সালে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা, এদের মধ্যে 2.25 লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায় বিভিন্ন সময়। বাকি 28,000 রোহিঙ্গা টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং ক্যাম্পে রয়ে যায়। কিন্তু গত 20 বছরে বিভিন্ন সময় অনুপ্রবেশ করা রোহিঙ্গা এবং ক্যাম্পের রোহিঙ্গাদের জনবিস্ফোরণের কারণে এই সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় 5 লাখে। ক্রমবর্ধমান এই সংখ্যা ক্রমেই গ্রাস করছে কক্সবাজারের পাহাড়গুলোকে। টোটাল কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য বান্দরবন এলাকায় এখনো প্রায় 5 লাখের মতো রোহিঙ্গা রয়েছে, যাদেরকে এখনো পর্যন্ত 20 বছরের কাছাকাছি এখনো রিপেট্রিয়েশন সম্ভব হয় না। আবার যদি রোহিঙ্গারা আসে, এটা 10 লক্ষ বা 15 লক্ষ হয়ে যেতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে কমিটি কুতুপালং ক্যাম্পের সামনে সকালে বিক্ষোভ সমাবেশ করে। পরে ক্যাম্পের সামনেই সংক্ষিপ্ত মানববন্ধন করে রোহিঙ্গা প্রতিরোধকারী এই কমিটি। এদিকে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেল তারা সবাই এখন মিয়ানমারে ফিরে যাওয়ার পক্ষে। বাংলাদেশের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার
হয়তো ধন্যবাদ জানানোর ভাষা আমি বোঝাতে পারবো না, মানে তাদের ঋণ আমরা জীবনও শোধ করতে পারবো না। যদি বর্মা শান্তি আর অবশ্যই আমার দেশে আমরা চলে যাবে, শান্তি হবে, আমরা যদি নির্যাতন নবিল আর যাইবে। আর একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকেও এবার গ্রহণ করবে না বাংলাদেশ, এমনই অবস্থানের মধ্য দিয়ে টেকনাফে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। এতে এই রোহিঙ্গা প্রতিরোধ কমিটি যেমন পালন করছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, ঠিক তেমনি ক্যাম্পের ভেতরে পালিত হচ্ছে না এবার বিশ্ব শরণার্থী দিবসের কোনো অনুষ্ঠান। ওজাইর ইবনে ওমর, এনটিভি নিউজ, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতদের নিষ্ঠুরতা বাঞ্চারামপুরকেও ছাড়িয়ে গেছে। অর্থকড়ি লুটে নেয়া, নারীর সম্ভ্রমহানির ঘটনা তো আছেই, এমনকি পাশবিক নির্যাতনের সময় 17 মাসের এক শিশু চিৎকার করলে তাকে গলা টিপে মেরে ফেলার মতো নৃশংসতাও ঘটেছে। ডাকাতদের ভয়ে তাই অনেকেই অন্যত্র চলে যাচ্ছেন। সংশ্লিষ্ট গ্রামবাসীর অসহায়ত্ব নিয়ে হাসান জাবেদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন মনোজ সরকার রণ। নবীনগরের রেজতপুর গ্রাম আগে যা পরিচিত ছিল কান্দি হিসেবে। এই বাড়িটিতে বৃদ্ধ শাশুড়ি এবং শিশু সন্তানকে নিয়ে হনুফা বেগম বসবাস করতেন। স্বামী ও শ্বশুর বিদেশে থাকেন। 19 মে ডাকাতরা তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা হনুফা বেগমের শ্লীলতাহানির চেষ্টাকালে তার 17 মাসের ছেলে ফরহাদ চিৎকার করলে তাকে গলা টিপে হত্যা করে ডাকাতরা। তারপরও সম্ভ্রম রক্ষা হয়নি হনুফার। সকালটা আমরা আইসা দেখি মানে এখানে আর ওই দিক মানে দুইখানে ডাকাতরা হিন্দিছে এই ঘরের ভিতরে, আর বাচ্চা একটা মানে বাচ্চাটারে ওনারা নাকি ঘরের ভিতরে মারা ফেলাইছে, আর মহিলা একটা মানে মহিলারে ওই জমিতে নিয়ে মানে এই মহিলার মানে ডাকাতরা নির্যাতন করছে আর কি। শেষ পর্যন্ত এই বাড়ি ছেড়ে থানা সদরে বাসা ভাড়া নেন হনুফা। এই ঘটনায় ইতোমধ্যে 2 ডাকাতকে গ্রেফতার করলেও অন্য ডাকাতদের হুমকির কারণে সেখানেও থাকতে পারছেন না তিনি। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন হনুফা। অনেক চেষ্টা করেও তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করানো যায়নি। উনি গতকাল কোথায় গেছে তা আমি জানি না, ভয় পাইতেছে। ওনাকে নাকি লোকেরা হুমকি দিছে যে ওনারে মেরে ফেলবে, যে কোন একটা ডাকাত নাকি বলছে যে তুমি যদি আমার নামটা বলো তাহলে মানে তোমার ক্ষতি হবে। সে আমাকে বলেছে যে আসামিদের আত্মীয় স্বজন তাকে হুমকি দিচ্ছে, তো আমি তার কাছ থেকে এটা লিখিত রেখেছি এবং এদেরকেও আমরা গ্রেপ্তার করব, এই মামলায় জড়িত করব এবং সে যাতে তার বাড়িতে নিজ বাড়িতে সে নির্বিঘ্নে থাকতে পারে এই ব্যবস্থা আমি গ্রহণ করব। ডাকাত আতঙ্কের কারণে প্রায় প্রতিটি গ্রামই এখন রাত জেগে চলছে পাহারা। রাস্তায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে তল্লাশি। কারোর উপর ভরসা না করে নিরাপত্তার দায়িত্ব যেন এখন নিজেরাই নিয়ে নিয়েছেন, কারণ পুলিশ তাদের পুরোপুরি নিরাপত্তা দিতে পারছে না। সন্ধ্যার পরে মাইক্রো দিয়ে আমরা সন্ধ্যে মাইক্রো দিয়ে লোক আসা যাওয়া করে, এই কারণে আমরা এখানে বাধা সৃষ্টি করছি। বাধা দিয়ে এখানে আমরা গাড়ি থামাই আমরা চেক করি সন্দেহজনক লোক আমরা পাই কিনা, তো সন্দেহজনক পাইলে আমরা আটক করে আনলে ছেড়ে দিই। এ ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সীমিত জনবল ও যানবাহন স্বল্পতার অজুহাত তুললেন। এর মধ্যেও জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন বলে দাবি করল পুলিশ। পুলিশি ব্যবস্থা আমরা টহল ব্যবস্থা জোরদার করেছি, এলাকাকে আমরা অত্যন্ত নজরদারির মধ্যে রেখেছি। ইনশাল্লাহ আমরা জনগণকে শান্তিতে রাখতে পারবো। কিছুদিন আগেও এই বাড়িগুলোতে মানুষজন ছিল উচ্ছ্বাস, এখন তা কেবলই অতীত। ডাকাতদের ভয়ে অনেক বাড়ি এখন তালাবদ্ধ। তারা থানা সদরে গিয়ে বাসা ভাড়া নিয়ে জীবনযাপন করছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা দেখছেন এনটিভির সন্ধ্যার খবর। এবার পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 3 জুলাই সাইদিকে নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কিছু পদক্ষেপের খবরে চাঙা ছিল এশিয়ার অধিকাংশ শেয়ার বাজার। দেখছেন সন্ধ্যার খবর। এবার পদ্মা সেতুর পরামর্শক নিয়োগেও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিকেলে তার কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, এই অনিয়মের সাথে সাবেক 2 সচিবের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। তবে অনুসন্ধান শেষের আগে কিছু জানাতে চাননি তিনি। এর আগে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের দরপত্র বিষয়ে সাবেক যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল।
তবে দুদকের তদন্তে এর কোনো প্রমাণ মেলেনি। অভিযোগের মধ্যে অনেকের নাম আছে। পদ্মা সেতু কর্তৃপক্ষের কেউ যদি জড়িত থাকে তার দায় দায়িত্ব তো যিনি মন্ত্রণালয়ের প্রধান, যিনি সচিব, যিনি প্রকল্প পরিচালক, তাদের প্রতি তো মানুষ আঙুল দেখাবে, কিন্তু সত্যিকারে তারা ছিলেন কিনা সেটা তো তদন্তের বিষয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ৩ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লা ঢাকার মিরপুর ও কেরানীগঞ্জের আলদি গ্রামে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে জানানো হয়। এদিকে ট্রাইব্যুনাল ১-এ আটক জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে আজও জেরা করেছে আসামিপক্ষ। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না সাঈদী এবং একই কারণ দেখিয়ে জামিন আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া একই অপরাধের অভিযোগে কারাবন্দী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ বুধবার সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছে। নেটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতির সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে কিছু পদক্ষেপ নিতে পারে এমন খবরের প্রেক্ষিতে বুধবার চাঙা ছিল এশিয়ার অধিকাংশ প্রধান শেয়ার বাজার। জাপানের নিক্কেই 225 সূচক এদিন প্রায় 69 পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৭২৫-এ। হংকং ভিত্তিক হ্যাংসেং সূচকও এদিন ১৩৫ পয়েন্ট বৃদ্ধি পায়। মার্কিন অর্থনীতিকে চাঙা করার জন্য তাদের কেন্দ্রীয় ব্যাংক দুদিনের এক বৈঠক শেষে বিশেষ কিছু পদক্ষেপ নিতে পারে এমন খবর ছড়িয়ে পড়ায় শেয়ার সূচকে এই ঊর্ধ্বগতি বিরাজ করছে বলে ধারণা বিশ্লেষকদের। হংকং এবং জাপান ছাড়াও এদিন ঊর্ধ্বমুখী ছিল তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার। সন্ধ্যার খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি। আরও খবর আরেকটু পর। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি। সুইডেনের কাছে হেরেও ফ্রান্স কোয়ার্টার ফাইনালে, সঙ্গী হয়েছে ইংল্যান্ড। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার সন্ধ্যায় পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিকেলে তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট গিলানিকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর প্রেসিডেন্ট জারদারির বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী কামার জামান কায়রা জানান, শরিকদের সাথে আলোচনা করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট জারদারি। বৈঠকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বস্ত্রমন্ত্রী শাহাবুদ্দিন মখদুম ও পানি মন্ত্রী আহমেদ মুখতার সহ গিলানির মন্ত্রিসভার একাধিক সদস্যের নাম নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। এবার খেলার খবর। ক্রিকেট ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট প্রসঙ্গ। আসরের তৃতীয় ম্যাচে ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ভয়াবহ চাপে ফেলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারেতে তাদের 4 উইকেটে 176 রানের জবাবে শেষ খবর পর্যন্ত প্রোটিয়াদের স্কোর 8 উইকেটে 140। এর আগে টস জয়ী জিম্বাবুয়ে 2 ওপেনার সিবান্দা ও মাসাকাজ্জার কাছ থেকে বড় স্কোরের ভিত পায়। রানের মধ্যে থাকা মাসাকাজ্জা ছিলেন আক্রমণাত্মক। 55 করে আউট হবার আগে নিজের 39 বলের ইনিংসে মেরেছেন 5টি 4 ও 1টি ছক্কা। 14 ওভারে 114 রান আসার পর প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রোটিয়া বোলারদের স্বস্তি দেননি আরেক ওপেনার সিবান্দাও।
50 বলে 58 করেন তিনি। এর সঙ্গে অধিনায়ক টেইলরের 21 বলে 38 রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়িয়ে পুঁজি পায় স্বাগতিকদের। 177 রানের লক্ষ্যে ইনিংস শুরু করে প্রোটিয়ারা শুরুতে অধিনায়ক আমলাকে হারালেও দ্বিতীয় উইকেটে লেভি ও ইনগ্রাম 54 রান যোগ করে বিপদ সামাল দেন। কিন্তু 5 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। That's a good use of the feet. ইউরোকাপ প্রসঙ্গ, হেরেও ইংল্যান্ডের জয় রক্ষা পেল ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ফ্রান্স 2-0 গোলে হারলেও সহ আয়োজক ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ডের 1-0 গোলের জয়ে ইংলিশদের সাথে কোয়ার্টারে উঠেছে ফরাসিরা। শেষ 8-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ইটালি, আর ফ্রান্সের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন স্পেন। সুব্রত ববির ডেস্ক রিপোর্ট। বড় অসময়ে জ্বলে উঠলেন জাতন ইব্রাহিমোভিচ আর সুইডিশরা। আগেই কোয়ার্টারের রেস থেকে ছিটকে পড়ায় এসি মিলান স্ট্রাইকারের দুরন্ত এই গোল কোনো কাজেই আসবে না। তবে সুইডিশ আগুনে ফ্রেঞ্চরা পুড়ে মরলে কোয়ার্টারে যাওয়ার রাস্তা সুগম হতে পারে অন্য ম্যাচে ইংল্যান্ডের সাথে লড়াই করতে থাকা ইউক্রেনের। তাপের রাস্তা বেশ ভালোই টের পেয়েছে ফ্রেঞ্চ রক্ষণভাগ আর গোলরক্ষক। আক্রমণ প্রতিহততে ব্যস্ত ফ্রেঞ্চ ফরোয়ার্ডদের ছন্ন ছাড়াই মনে হয়েছে এদিন। হাড়ের মুখে দাঁড়িয়ে থাকা দুবারের চ্যাম্পিয়নদের ইনজুরি টাইমে সেবাস্টিয়ান লারসন আরও এক গোল করে সুইডেনকে আসর থেকে জয় নিয়ে বাড়ি ফেরার তৃপ্তিতে ভাসান। এদিকে ততক্ষণে ইংল্যান্ডের জয়ের খবরটা পেয়ে যাওয়ায় ফ্রান্সের গোমড়ামুখের আড়ালে ছিল হাঁপ ছেড়ে বাঁচার স্বস্তি। অন্যদিকে আয়োজক হিসেবে আসরে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় তাড়া করতেই মাঠে নেমেছিল ইউক্রেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েন রুনি মাঠে ফেরায় ইংলিশদের শক্তি বেড়ে গেলেও তাদেরকে গতি আর আক্রমণের চাপের মধ্যেই রেখেছিল স্বাগতিকরা। কিন্তু যাকে নিয়ে সবচেয়ে ভয় ছিল ইউক্রেন, সেই রুনি দ্বিতীয়ার্ধে শুরুতেই স্বাগতিক সমর্থকদের চোখে মুখে হতাশা নামিয়ে আনেন। 61 মিনিটে সমতাটা এসেই গিয়েছিল, কিন্তু জন টেরি বিস্ময়করভাবে গোল লাইনের ভেতর থেকে মিলিয়েভস্কির শটকে ক্লিয়ার করলে আর ম্যাচে ফেরা হয়নি ইউক্রেনের। যদিও রিপ্লে দেখে বল গোল লাইন অতিক্রম করেছিল বলেই মনে হয়েছে। ইংল্যান্ডের জয় কপাল পড়েছে ইউক্রেনের, আর হেডেও কোয়ার্টারে উঠেছে ফ্রান্স। একেই বলে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। 21 তারিখ প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠবে চেক প্রজাতন্ত্র কিংবা পর্তুগাল। 22 তারিখ কোয়ার্টারের বাধা ডিঙাতে দুর্বার জার্মানির প্রতিপক্ষ বিস্ময়করভাবে কোয়ার্টারে ওঠা 2004-এর চ্যাম্পিয়ন গ্রিস। 23 জুন হট ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন স্পেন খেলবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। 24 জুন শেষ কোয়ার্টারে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। কাল থেকে আশুলিয়া এলাকার সব গার্মেন্টস কারখানা খোলার সিদ্ধান্ত মালিকদের, নিরাপত্তার আশ্বাস সরকারের। গার্মেন্টস শিল্পের অস্থিরতায় প্রভাবশালী দেশ জড়িত অভিযোগ আশরাফের, সরকারকে অভিভাবকের ভূমিকা রাখতে হবে ফখরুল। বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমানোর পরামর্শ বিশ্ব ব্যাংকের, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা। বাংলাদেশে আটকে থাকা 5 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবির মধ্য দিয়ে পালিত হল বিশ্ব শরণার্থী দিবস। এই ছিল সন্ধ্যার খবরে। 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।